ইঞ্জিনিয়ার্স রিভিউ মিশন ইম্পসিবল 8। একটি শক্তিশালী এআই ভাইরাসের মতো পৃথিবীব্যাপী ছড়িয়ে গিয়েছে। এর নাম হচ্ছে এনটিটি। এর উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই। লাগামবিহীন পাগলা ঘোড়ার মতো সে ছুটে চলেছে সাইবার স্পেসে। একের পর এক বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থার কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়েই চলেছে। এরই পরিক্রমায় সে দখল করে নেয় চীন, রাশিয়া সহ আরও কিছু দেশের নিউক্লিয়ার কমান্ড সিস্টেম, যার মাধ্যমে সেই দেশগুলোর পারমাণবিক বোমার নিয়ন্ত্রণ চলে যায় তার হাতে। তাকে আটকানোর একটাই উপায়, একটি অ্যান্টিভাইরাস তৈরি করতে হবে। এই অ্যান্টিভাইরাস তৈরি করতে আবার লাগবে দুইটি কোড। একটি হচ্ছে এনটিটির সোর্স কোড, আরেকটি হলো পয়জন পিল নামের এক অ্যান্টিডোট। এই দুইয়ের সংমিশ্রণে তৈরি হবে যে ব্রহ্মাস্ত্র, একমাত্র তার মাধ্যমেই পরাজিত হবে এনটিটি নামক সেই এআই। তাহলে তো মিশন সিম্পল, এই দুই জিনিসকে এক করলেই কৃত্রিম বুদ্ধিমত্তার বাজি মাত। কিন্তু ছবির নাম তো মিশন ইম্পসিবল, তাই পরিচালক এবং লেখক এই দুই কোডকে রেখেছেন পৃথিবীর দুই প্রান্তে। সোর্স কোডের অবস্থান উত্তর মেরুর বরফাচ্ছন্ন সমুদ্র তলদেশে একটি ক্র্যাশ করা রুশ সাবমেরিনের ভিতরে, আর পয়জন পিল নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিনেমার দ্বিতীয় ভিলেন গ্যাব্রিয়েল, যে আমাদের নায়কের ধরাছোঁয়ার বাইরে। তাহলে চলুন শুরু করা যাক মিশন ইম্পসিবল 8 ফাইনাল রেকনিং। ছবির শ্রেষ্ঠাংশে রয়েছেন ইথেন হান্ট চরিত্রে অভিনয় করা অ্যাকশন হিরো টম ক্রুজ। অন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন তার রোমান্টিক পার্টনার গ্রেস, বিশ্বস্ত সহচর এবং চার্লি ক্যারেক্টার বেনজি, আর দ্বিতীয় ভিলেন গ্যাব্রিয়েল। শুরুতেই আমরা দেখতে পাই গ্যাব্রিয়েলের খোঁজে আমাদের নায়ক এবং তার সহচর বেনজি ছদ্মবেশে প্রবেশ করেছে অস্ট্রিয়ার একটি কারাগারে। সেখানে গ্যাব্রিয়েলের সহচর প্যারিসকে এসকর্ট দিয়ে নেওয়া হচ্ছিল তার সেলে। এই সুযোগে তাকে কিডন্যাপ করে তার থেকে তথ্য আদায়ের চেষ্টা করে আমাদের হিরো। প্যারিস জার্সি বদল করতে রাজি হয় এবং ইথেনকে জানায় গ্যাব্রিয়েল লন্ডনে আছে। তাই ইথেন তার দলবল নিয়ে চলে যায় সেখানে গ্যাব্রিয়েলকে ধরতে গিয়ে ইথেন এবং গ্রেস দুইজনই পড়ে যায় তার পেতে রাখা ফাঁদে। এদেরকে বন্দি রেখে সেই সুযোগে গ্যাব্রিয়েল চলে যায় লন্ডনের পাতাল রেলের টানেলের ভেতর, যেখানে লুকানো আছে ইথেনের এক গোপন ওয়ার্কশপ। এখানেই ইথেনের আরেক বন্ধু লুথার কাজ করছিল সেই পয়জন পিলের উপর, যা কিনা এআই মারার ব্রহ্মাস্ত্রের অর্ধাংশ। পয়জন পিল চুরি করে এবং লুথারকে বন্দি করে সেখান থেকে গ্যাব্রিয়েল দ্রুত পালিয়ে যায়। তবে যাবার সময় ইথেনের জন্য রেখে যায় একটি ফেয়ারওয়েল গিফট, যা ছিল একটি অ্যাটম বোমা। লুথার এবং এই বোমা উভয়ই আটকা পড়ে যায় বন্দিশালার মধ্যে। ইথেন গ্যাব্রিয়েলের সাঙ্গপাঙ্গদের পরাস্ত করে ওয়ার্কশপে এসে দেখে লুথার বোমা ডিফিউজ করতে ব্যস্ত। তবে ডিফিউজ করলেও বিস্ফোরণ ঠেকানো যাবে না, কারণ অ্যাটম বোমা বার্স্ট করানোর জন্য অন্য কিছু ছোট ছোট বোমা ব্যবহার করা হয়। আর গ্যাব্রিয়েল এমনভাবে এই বোম তৈরি করেছে যে বড়টাকে ডিফিউজ করলে ছোটগুলো ফেটে যাবে। লুথার নিজের মৃত্যু অবধারিত জেনে ইথেনকে বলে সময় থাকতে থাকতে পালিয়ে যেতে। সে আরও ইঙ্গিত করে যে এই সকল আয়োজন গ্যাব্রিয়েল করেছিল ইথেনকে ব্যস্ত রেখে নিজে পালানোর জন্য। তাই সে ইথেনকে সময় নষ্ট না করে গ্যাব্রিয়েলকে ধাওয়া করতে বলে। অশ্রুসিক্ত চোখে ইথেন লুথারকে শেষ বিদায় জানিয়ে অল্পের জন্য টানেল বিস্ফোরণ থেকে বেঁচে ফেরত আসে। এরপর ইথেনের সাথে এনটিটির কথোপকথন হয় একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে, যেটা গ্যাব্রিয়েলের আস্তানায় রাখা ছিল। তখন এনটিটি তার সাহায্য চায় এবং আমন্ত্রণ জানায় সাউথ আফ্রিকায়, এবং এনটিটির ভাষায় সেখানেই মানব জাতির ভাগ্য নির্ধারণ হবে। অর্থাৎ এই এআই গড কমপ্লেক্সে ভুগে এবং নিজেকে ঈশ্বর ভাবা শুরু করে। তার কিছুক্ষণের মধ্যেই ইথেন এসে পড়ে আমেরিকান সিআইএর কবলে। তাকে হাত পা বেঁধে নিয়ে যাওয়া হয় মার্কিন প্রেসিডেন্টের কাছে। এই ভূমিকায় আমরা দেখতে পাই একজন কৃষ্ণাঙ্গ নারীকে, যার মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায় যে ছবির নির্মাতার সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট রূপে দেখার একটি সুপ্ত বাসনা ছিল। ইথেন প্রেসিডেন্টকে সাফ জানিয়ে দেয় সে এনটিটি নামক এই এআইকে ধ্বংস করতে বদ্ধপরিকর, কারণ এটি গোটা পৃথিবীর পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ নেওয়ার পর ধ্বংসযজ্ঞ চালিয়ে সমগ্র মানব জাতিকেই বিলুপ্ত করে দেবে। কিন্তু প্রেসিডেন্ট এবং তার ক্যাবিনেট তাকে জানায় একে ধ্বংস না করে আমেরিকার স্বার্থে ব্যবহার করা উচিত। এই আদর্শিক দ্বন্দ্বের পাশাপাশি বিশ্বব্যাপী বেজে উঠছিল নিউক্লিয়ার যুদ্ধের দামামা, কারণ ইতোমধ্যেই বেশ কয়েকটি দেশের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ চলে গিয়েছিল এনটিটির হাতে, এবং যে কোনো মুহূর্তে আমেরিকার পরিণতি একই হতে যাচ্ছিল। এই সমস্যার একটি সহজ সমাধান হতে পারত নিরস্ত্রীকরণ, কিন্তু কোনো রাষ্ট্রই একে অন্যকে ভরসা করতে পারছিল না। এআই এর ভয়ে যদি কোনো রাষ্ট্র তার নিউক্লিয়ার সিস্টেম অফলাইন করে ফেলে, তার শত্রু রাষ্ট্র যে কোনো মুহূর্তে তাদের উপর হামলা করতে পারে। এই ধরনের সংশয়ের কারণে সকল রাষ্ট্রপ্রধানই নিজেকে নিরস্ত্র করতে নারাজ। আসন্ন নিউক্লিয়ার সংকটের দিকে ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছিল।
তাই প্রেসিডেন্ট তার সভাসদের পরামর্শের বিরুদ্ধে গিয়ে ইথেনকে ছলে বলে মুক্ত করে দেয় এবং তাকে সহযোগিতার নির্দেশ প্রদান করে নৌবাহিনীর এক উচ্চপদস্থ অ্যাডমিরালকে। এই অ্যাডমিরাল ছিলেন 10ম ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কমান্ডার, যার অধীনে ছিল 1100 ফুট লম্বা ইউএসএস জর্জ বুশ এয়ারক্রাফট ক্যারিয়ার। সেখানে একটি C-2A গ্রেহাউন্ড বিমানে করে ইথেন ল্যান্ড করে। তাকে নৌবাহিনীর কমান্ডার র্যাঙ্কের পাইলট ইউনিফর্ম পরিয়ে পাঠানো হয়, যাতে সাধারণ নাবিকেরা তার উপস্থিতি নিয়ে সন্দেহ না করে। তবে এই চুলের কাটিং নিয়ে সেই ছদ্মবেশ আসলে কতটুকু কাজে দিয়েছে সেটা প্রশ্নের বিষয়। সেখান থেকে ইথেন V-22 অসপ্রে বিমানে করে চলে যায় সেই ক্র্যাশ করা সাবমেরিনের কাছে। এই বিমানের বিশেষত্ব হচ্ছে এটি হেলিকপ্টারের মতো ওঠানামা করলেও সাধারণ বিমানের মতো ক্রুজ করতে পারে। তারপর ইথেন সেই বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেয়। সেখানে নৌবাহিনীর ডুবুরি এসে তাকে নিয়ে যায় মার্কিন সাবমেরিন USS ওহাইওর ভেতরে, কারণ যেই গভীরতায় তার গন্তব্য সেখানে সাধারণ ডাইভিং স্যুট কাজ করে না। ক্র্যাশ করা সাবমেরিনে পৌঁছতে আরেকটা সাবমেরিনেরই প্রয়োজন। সাবজাহাজের কমান্ডার অভীষ্ট গভীরতায় পৌঁছে ইথেনকে একটি বিশেষ ডাইভিং স্যুট পরিয়ে ছেড়ে দেয় অন্ধকার সাগরে। সেখান থেকে ইথেন পৌঁছে যায় রুশ সাবমেরিন সেভাস্তোপোলের কাছে। তারপর অনেক কৌশলে তার ভেতরে প্রবেশ করে খুঁজে পায় সেই কাঙ্ক্ষিত সোর্স কোড। গভীর সাগরে সলিল সমাধি হওয়ার থেকে অল্পের জন্য বেঁচে গিয়ে ইথেন বেরিয়ে আসে, কিন্তু বের হবার সময় তার ডাইভিং স্যুট ফেলে দিয়ে আসতে বাধ্য হয়। তাই দম বন্ধ হয়ে অচেতন অবস্থায় সে সমুদ্র পৃষ্ঠে পৌঁছায়। তার সাথে একটি রেডিও ট্রান্সমিটার থাকার ফলে তার দল তাকে বরফের উপর থেকে শনাক্ত করতে সক্ষম হয় এবং সেই বরফ কেটে তারা তাকে বের করে নিয়ে আসে। সমুদ্রগর্ভে অতিরিক্ত সময় থাকার জন্য ইথেনের ডিকম্প্রেশন সিকনেস অথবা বেন্ডস রোগ হয়। এই রোগের কারণে রক্তে নাইট্রোজেনের মাত্রা বিপজ্জনক হারে বৃদ্ধি পায়। এ ধরনের ঘটনা ঘটতে পারে তা আগের থেকেই আন্দাজ করে তার টিম প্রস্তুতি নিয়েছিল, যার ফলে কয়েক ঘন্টার মধ্যেই একটি হাইপার ব্যারিক চেম্বারের মাধ্যমে সে দ্রুত রিকভার করে ফেলে। এই চেম্বারগুলো মূলত গভীর সমুদ্রের উচ্চ চাপের পরিবেশ কৃত্রিমভাবে তৈরি করে এবং তারপর আস্তে আস্তে সেই চাপ নামিয়ে নিয়ে আসে সমুদ্র পৃষ্ঠের মাত্রায়। এরপর ইথেন তার দলবল নিয়ে রওনা দেয় সাউথ আফ্রিকার উদ্দেশ্যে এবং এর জন্য তারা ব্যবহার করে পুরান আমলের DC-3 বিমান, যাতে কোনো ডিজিটাল সিস্টেম এবং কম্পিউটার না থাকায় এনটিটি দ্বারা ট্র্যাক বা হ্যাক করা সম্ভব নয়। সাউথ আফ্রিকার সেই ঠিকানায় ছিল ডুমসডে ভল্ট। এটি মূলত পাতালের ভিতরে একটি নিরাপদ বাংকার, যা পারমাণবিক বিস্ফোরণ থেকে সুরক্ষা দেয়। যাতে রাখা ছিল 100 কোটি গিগাবাইটের সার্ভার। এনটিটি জানতো পৃথিবী ধ্বংস হলে সাইবার স্পেস বা ইন্টারনেট সবই ধ্বংস হয়ে যাবে এবং তার সাথে সে নিজেও নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই পৃথিবী ধ্বংসের সময়ে সে নিজেকে ব্যাকআপ ড্রাইভে স্টোর করে রাখতে চাচ্ছিল। এই ডুমসডে ভল্টের সার্ভারই ছিল তার ব্যাকআপ। তাই সে চাচ্ছিল ইন্টারনেটের মাধ্যমে সার্ভারে প্রবেশ করে নিরাপদ আশ্রয় নিতে। কিন্তু এই সার্ভারে কোনো নেট কানেকশন না থাকায় এই কানেকশন নতুনভাবে দেওয়ার জন্য তার একজন মানুষের সাহায্য লাগত, আর সেই জন্য সে ইথেন সহ আরও অনেককেই এই সাহায্যের আমন্ত্রণ জানিয়েছিল। সেখানে গিয়ে ইথেন যথারীতি দেখে গ্যাব্রিয়েল তার বাহিনী নিয়ে প্রস্তুত এবং পালানোর সকল রাস্তা আটকাতে রাখা আছে সেই শাখের করাত স্টাইলের অ্যাটম বোমা, যেই বোমা ডিফিউজ করলেও বিস্ফোরণ, আবার না করলে আরও বড় বিস্ফোরণ। মূলত গ্যাব্রিয়েলের উদ্দেশ্য ছিল মার্কিন সরকারের মতোই। সে এনটিটিকে ধ্বংসের পক্ষে ছিল না। সে চাইছিল ব্রহ্মাস্ত্র দেখিয়ে এই এআইকে জিম্মি করে নিজের বশে আনতে। তাই প্রথমে সে পয়জন পিল চুরি করে এবং তার সর্বশেষ লক্ষ্য ছিল ইথেনের খুঁজে পাওয়া সোর্স কোড। এই দুই মিলালেই তার মিশন পসিবল। তাই ইথেন প্রবেশ করতেই সে তার বোমার টাইমার অন করে দেয়। আচানকভাবে সেই একই জায়গায় পৌঁছে যায় সিআইএর একটি দল, যারা শুরু থেকেই চুপিসারে ইথেনের পিছু নিয়েছিল। গ্যাব্রিয়েলের দল আর সিআইএর মধ্যে গুলি বিনিময় শুরু হলে সেই সুযোগে সে পালিয়ে যায়। তার কাছে যেহেতু পয়জন পিল রয়েছে, ইথেনও তার পিছু নেয়। পাতালের সেই ভল্টের বাইরে পড়ে থাকে ইথেনের বাকি দল। বোম নিষ্ক্রিয় করার সুইসাইড মিশনে নিয়োজিত হয়, আর গ্রেস ভল্টের ভিতর প্রবেশ করে সার্ভারকে নেটের সাথে সংযোগ দেওয়ার প্রস্তুতি নেয় ইথেনের কৌশল মোতাবেক। এই কৌশল অনেক গভীর। ইথেন জানতো তার অ্যান্টিভাইরাস রূপী ব্রহ্মাস্ত্র তখনই কাজ করবে যখন এনটিটি সাইবার স্পেসে বা ইন্টারনেটে থাকবে। যদি সে নিজেকে কোনো সার্ভারে ব্যাকআপ করে নেয়, এই অ্যান্টিভাইরাস কোনো কাজে আসবে না, কারণ সেই সার্ভার থেকে এনটিটি আবার নিজেকে আপলোড করতে পারবে ইন্টারনেটে। তাই পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়াই ছিল ইথেনের একমাত্র পথ, কারণ তখন এনটিটি নিজেকে বাঁচাতে এই ডুমসডে ভল্টের নিরাপদ সার্ভারেই আশ্রয় নিতে বাধ্য হবে, অন্য কোথাও নিজেকে ব্যাকআপ করবে না। আর নেটের মাধ্যমে যখন এনটিটি সার্ভারে প্রবেশ করবে, তাকে সার্ভার এবং নেট উভয় থেকে বিচ্ছিন্ন করে অন্য একটি পেন ড্রাইভে ইথেন বন্দি করে ফেলবে।
তারপর তার পয়জন পিল এবং সোর্স কোড এই দুইকে এক করে সে ইন্টারনেটে ছড়িয়ে দেবে সেই অ্যান্টিভাইরাস, যার মাধ্যমে সাইবার স্পেসের আনাচে কানাচে লুকিয়ে থাকা এনটিটির অবশিষ্টাংশ ক্রমশ বিলীন হয়ে যাবে এবং পৃথিবীর নিউক্লিয়ার অস্ত্রের নিয়ন্ত্রণ ফিরে আসবে স্ব দেশের হাতে। তাই পয়জন পিলের আশায় ইথেন গ্যাব্রিয়েলের পিছে ছুটে। গ্যাব্রিয়েল বাড়তি সুরক্ষার জন্য পালাবার উপায় হিসেবে দুটি প্রথম বিশ্বযুদ্ধের আমলের বিমান এনে রেখেছিল। একটিতে করে সে পালিয়ে গেলে ইথেন দ্বিতীয় বিমানে করে তার পিছু নেয়। আবারও বলতে হয়, এই বিমানগুলো বেছে নেওয়ার কারণ ছিল এদের মানধাত্তার আমলের প্রযুক্তি হ্যাক বা ট্র্যাক করা সম্ভব নয়। গ্যাব্রিয়েলের গলায় ঝুলছিল পয়জন পিল, তাই সেটা ছিনিয়ে নিতে ইথেন তার বিমান থেকে গ্যাব্রিয়েলের বিমানে ঝাঁপ দেয়। দুইজনের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয় এবং ইথেনের পিছু ছুটানোর জন্য গ্যাব্রিয়েল বিমানটিকে উল্টাভাবে উড়াতে শুরু করে, যার ফলে বিমানের ইঞ্জিন বেশ কয়েকবার বন্ধ হয়ে যায়। কারণ এসব বিমানের ফুয়েল ট্যাঙ্ক ইঞ্জিনের উপরে থাকে এবং সেখান থেকে তেল নিচের দিকে আপনা আপনি পড়ে ইঞ্জিনে ঢুকে কোনো প্রকার পাম্প ছাড়াই। তাই যখন বিমান উল্টে যায়, ট্যাঙ্ক চলে যায় ইঞ্জিনের নিচে এবং ইঞ্জিনের তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এর কারণে গ্যাব্রিয়েল বাধ্য হয়েছিল বিমানকে সোজা করতে, আর এই সুযোগেই ইথেন পয়জন পিল ছিনিয়ে নিয়ে গ্যাব্রিয়েলকে শেষ বিদায় জানিয়ে দেয় এবং নিজেই বসে পড়ে ককপিটে। বসার কিছুক্ষণের মধ্যেই বিমানে আগুন ধরে গেলে ইথেন প্যারাশুট দিয়ে জাম্প করে এবং আকাশে ভাসমান অবস্থায় সে সোর্স কোডের সাথে পয়জন পিলকে সংযোগ দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে বিমানে বিস্ফোরণের ফলে তার প্যারাশুটেও আগুন ধরে যায়, তাই সে মেইন শ্যুটকে কেটে ফেলে এবং রিজার্ভ প্যারাশুট ডিপ্লয় করে এবং তারপর দুটি কোডকে এক করে তার অ্যান্টিভাইরাস ছড়িয়ে দেয় ইন্টারনেটে। ইতোমধ্যেই বেনজি আর প্যারিস গ্রেসকে সাহায্য করতে ঢুকে যায় ভল্টের ভেতর এবং তাদের কাছে থাকা রিসিভারে পৌঁছে যায় ইথেনের সিগন্যাল। দ্রুত তারা সার্ভারে নেট কানেকশন দিয়ে এনটিটির আসার রাস্তা খুলে দেয় এবং প্রবেশ করার সাথে সাথেই বন্দি করে ফেলে তাদের নিজস্ব অপটিক্যাল পেন ড্রাইভে। এই ডিভাইস প্রথাগত ড্রাইভের মতো ইলেকট্রনের মাধ্যমে ডেটা স্টোর করে না, বরং এতে ব্যবহার হয় আলোক কণা বা ফোটন, যার কারণে আকারে ছোট হলেও এদের ধারণ ক্ষমতা বিশাল সার্ভারের মতো। আর এভাবেই ইথেন এবং তার ইম্পসিবল মিশন ফোর্স সম্ভবকে অসম্ভব করে অষ্টম বারের মতো। পরিশেষে বলতে হয় যে যদিও এই মুভির নাম ফাইনাল রেকনিং, এটা ইথেনের ফাইনাল মিশন নয়। পয়জন পিলে রেখে যাওয়া লুথারের অডিও মেসেজ থেকে আমরা ইঙ্গিত পাই ইথেন সামনে আরও মিশন অ্যাকসেপ্ট করবে এবং যেই অপটিক্যাল ড্রাইভে এনটিটিকে বন্দি করা হয় সেটাকে ধ্বংস না করায় আমরা আরও বুঝতে পারি পিকচার আভি ভি বাকি হ্যায়। রূপালী পর্দা কাঁপাতে টম ক্রুজ আবার আসবেন ইথেন হান্টের ভূমিকায়।